আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিশ্ব রাজনীতিতে একই সময়ে সামনে এসেছে ৫টি গুরুত্বপূর্ণ খবর গাজা, ইরান এবং চীনকে ঘিরে। প্রতিটি ঘটনার আলাদা গুরুত্ব থাকলেও এর পেছনে বড় বিষয় হলো মধ্যপ্রাচ্য ও এশিয়ার শক্তির সমীকরণ দ্রুত বদলাচ্ছে। প্রথমেই গাজা। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, গাজা পরিস্থিতি পরিচালনায় কাতার ও তুরস্ককে সরিয়ে মিশরকে সামনে আনা উচিত। তার বক্তব্য ছিল আরও সরাসরি। তিনি বলেন, কাতার ও তুরস্ককে গাজার পরিস্থিতি পরিচালনায় আনা হলে তারা হামাসকে শক্তিশালী করবে। বিপরীতে ইসরায়েলের সঙ্গে মিলে মিশরকে দায়িত্ব দিলে তার ভাষায় আমরা হামাসকে নির্মূল করব। অর্থাৎ এখানে শুধু গাজার প্রশাসন বা মধ্যস্থতায় থাকবে সেই প্রশ্ন নয়। বেনেটের বক্তব্যে স্পষ্টভাবে হামাসকে দুর্বল বা নির্মূল করার একটি রাজনৈতিক ও নিরাপত্তাগত লক্ষ্য উঠে আসছে। এর পেছনে মিশরের অবস্থান গুরুত্বপূর্ণ। মিশর হামাস ও মুসলিম ব্রাদারহুডের বিরোধী এবং একই সঙ্গে ইসরায়েল ও গাজার মধ্যে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী। তাই বেনেটের প্রস্তাব বাস্তবায়িত হলে গাজা পরবর্তী ব্যবস্থাপনায় কাতার ও তুরস্কের প্রভাব কমিয়ে মিশরের ভূমিকা বাড়ানোর চেষ্টাও হতে পারে। তবে গাজাকে পরিচালনা করবে কে এবং হামাসের ভবিষ্যৎ কী হবে, এটাই এখন সবচেয়ে কঠিন রাজনৈতিক প্রশ্নগুলোর একটি। এবারে আসি ইরানের বিষয়ে। ইরান ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র সংঘাত আরও বাড়ালে ইউরোপে থাকা মার্কিন সামরিক সম্পদের উপর হামলার বিষয়টি ইরান বিবেচনা করছে। সম্ভাব্য লক্ষ্য হিসেবে বুলগেরিয়া ও সাইপ্রাসে মার্কিন ঘাঁটির কথাও বলা হচ্ছে। এর পাশাপাশি হরমুজ প্রণালীর সমুদ্র তলদেশের সাবসি ক্যাবলও সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় থাকার কথা বলা হয়েছে। ইরানি কর্মকর্তাদের সতর্কবার্তাটি আরও বড়। তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হলে যুদ্ধ আর শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অর্থাৎ সংঘাত আবার শুরু হলে এর ভৌগোলিক পরিধি মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। তবে এরই মধ্যেই ইরানের অর্থনীতি নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। ফার্সের তথ্য অনুযায়ী ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরান তেল বিক্রি থেকে প্রায় $৭৫০ কোটি বৈদেশিক মুদ্রা আয় করেছে। গত বছরের এই একই সময়ের তুলনায় এই আয় প্রায় ১.৫ গুণ। বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পরও এই সময়ে প্রায় ২ মাস যুদ্ধের মধ্যে পড়েছে। অর্থাৎ যুদ্ধ ও চাপের মধ্যেও ইরানের তেল সম্পর্কিত বৈদেশিক মুদ্রা আয় গত বছরের তুলনায় বেড়েছে। এটি দেখাচ্ছে সংঘাত ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিতে পারেনি, বরং এটি বৃদ্ধি পেয়েছে। এবার আসি চীনের দিকে। চীন তাদের পুনর্ব্যবহারযোগ্য রকেট চুকুয়ে ৩ সফলভাবে উৎক্ষেপণ করেছে এবং প্রথমবার এর প্রথম ধাপ ভূমিতে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। মহাকাশ প্রতিযোগিতায় এর গুরুত্ব অনেক, কারণ পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তি সফল হলে একই রকেটে বা এর অংশ বারবার ব্যবহার করে উৎক্ষেপণের খরচ কমানো সম্ভব। ফলে ভবিষ্যতে স্যাটেলাইট উৎক্ষেপণ সহ মহাকাশ কার্যক্রমে চীনের সক্ষমতা আরও বাড়তে পারে। আর দক্ষিণ চীন সাগরে চীনের আরেকটি পদক্ষেপও নজর কাটছে। রয়টার্সের স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জের অ্যান্টিলোপ রিফে চীন প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ কৃত্রিম স্থাপনায় প্রথম ধাপ শেষ করেছে। সেখানে তৈরি হয়েছে গভীর পানির বন্দর ও প্রায় ৬৮০ মিটার দীর্ঘ জেটি। চীনের কোস্টগার্ড জাহাজও সেখানে দেখা গেছে। এছাড়া প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ একটি সোজা অংশ তৈরি হয়েছে, যেটিকে বিশ্লেষকরা সম্ভাব্য রানওয়ের প্রাথমিক কাঠামো হিসেবে দেখছেন। হেলিকপ্টার প্যাড সহ আরও কিছু স্থাপনাও তৈরি হচ্ছে। চীন বলছে এসব অবকাঠামো আবহাওয়া পর্যবেক্ষণ ও গবেষণার মতো বেসামরিক কাজে ব্যবহার করা হবে, কিন্তু নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টিতে এর কৌশলগত গুরুত্ব অনেক বেশি, কারণ এমন অবকাঠামো দক্ষিণ চীন সাগরে চীনের নজরদারি ও সামরিক সক্ষমতা বাড়াতে পারে এবং ভবিষ্যতে তাইওয়ান সংকট বা যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ৫টি খবরের দিকে তাকালে একটি বিষয় পরিষ্কার: গাজায় হামাসের ভবিষ্যৎ ও গাজা পরবর্তী নিয়ন্ত্রণ নিয়ে নতুন হিসাব, ইরানকে ঘিরে সম্ভাব্য সংঘাতের বিস্তার, যুদ্ধের মধ্যেও ইরানের তেলের আয়, আর চীনের মহাকাশ ও দক্ষিণ চীন সাগরের দ্রুত সক্ষমতা বৃদ্ধি। সবগুলো ঘটনায় আলাদা হলেও এর পেছনে রয়েছে একই বৃহত্তর প্রতিযোগিতা। ক্ষমতা এখন শুধু যুদ্ধক্ষেত্রে নির্ধারিত হচ্ছে না। জ্বালানি, সমুদ্রপথ, সামরিক ঘাঁটি, প্রযুক্তি এবং কৌশলগত অবকাঠামো সবকিছু মিলিয়েই তৈরি হচ্ছে আগামী দিনের বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন ভিউয়ার্স। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।